হয়তো রাত তখন ২ থেকে ৩টে বাজে। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। একটা গভীর অশরীরী নীরবতা গ্রাস করেছিল চারপাশ। ঘরের প্রতিটি কোণ যেন শ্বাসরুদ্ধকর এক অপেক্ষায় থমকে ছিল। কেন জানি না, আমার মনে হলো এই নীরবতা স্বাভাবিক নয়, এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য। আমি অনুভব করলাম আমার রুমে কেউ একজন আছে। না, কোনো ছায়া বা নড়াচড়া দেখতে পাইনি, কিন্তু ত্বক আর স্নায়ু দিয়ে অনুভব করছিলাম এক অদ্ভুত উপস্থিতি। বুকের ভেতরটা ধুকপুক করে উঠল, যেন কোনো বিপদের পূর্বাভাস। আমি তাড়াতাড়ি করে উঠে বসতে চাইলাম, কিন্তু যেন কোনো এক অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরে রেখেছে বিছানার সাথে। আমার হাত পা ভারী হয়ে আসছিল, এক অদ্ভুত অসারতা। যতই চেষ্টা করছিলাম ততই যেন আমি আরও গভীরে তলিয়ে যাচ্ছিলাম। ঘরের মধ্যে একটা হালকা মিষ্টি সুবাস ভেসে আসছে। এমন সুগন্ধ আমি আগে কখনো অনুভব করিনি। গোলাপ আর রজনীগন্ধার এক অদ্ভুত মিশ্রণ, যা মস্তিষ্কের প্রতিটি কোষে এক অদ্ভুত ঘোর লাগাচ্ছিল। অন্ধকারের মধ্যেও মনে হলো কেউ যেন আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। ঠান্ডা কোমল হাতের স্পর্শ, যা আমাকে কাঁপিয়ে দিচ্ছিল ভয় আর বিস্ময়। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম, কিন্তু একই সাথে এক অদ্ভুত কৌতূহলও আমাকে ঘিরে ধরছিল। এ কি স্বপ্ন নাকি বাস্তবের কোনো বিভ্রম? এই রহস্যের আসল সত্য কি তা জানার জন্য আমি আর কোনো প্রতিরোধ করলাম না, বরং নিজেকে ছেড়ে দিলাম এই অদ্ভুত অভিজ্ঞতার কাছে। রাত গভীর হতেই আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম, অপেক্ষা করতে লাগলাম পরবর্তী ঘটনার জন্য। কিছুক্ষণ পর একটা হালকা বাতাসের ঝাপটা অনুভব করলাম। ঘরের জানালাটা খোলা ছিল না, তবু যেন বাইরের বাতাস ঢুকে পড়ল ভেতরের নিস্তব্ধতায়। জানালার পর্দা খানিকটা উঠতে শুরু করল, যেন অদৃশ্য কোনো হাতে কেউ তা আলতো করে ধরে নাড়া দিচ্ছে। তারপর ঘরের এক কোণ থেকে ধোঁয়ার মতো একটা কিছু আমার রুমে ঢুকে আসলো। প্রথমে ধোঁয়াটা হালকা ছিল, যেন ভোরের কুয়াশা, কিন্তু ধীরে ধীরে তা জমাট বাঁধতে শুরু করল, আকার নিতে লাগল। সেই ধোঁয়াটা যেন জীবন্ত হয়ে উঠল, আর ধীরে ধীরে রূপান্তরিত হল এক অভাবনীয় রূপে, একটা পরীর রূপে। তার শরীর থেকে এক ঝলমলে আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা অন্ধকার ঘরকে এক মায়াবী আভা দিচ্ছিল। তার পরনে ছিল আকাশী রঙের এক পোশাক, যা তার রূপকে আরও মহিমান্বিত করে তুলছিল। তার ডানাগুলো ছিল যেন কাঁচের তৈরি, স্বচ্ছ আর চিকচিক করছিল। পরীটির নাম রুহি। সে আস্তে আস্তে আমার পাশে এসে বসল। তার বসার ভঙ্গি এতটাই শান্ত ও স্বাভাবিক ছিল, যেন সে প্রতিদিন এমনটাই করে থাকে। তার হাতের স্পর্শে আমার কপালে এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। সে আমার দিকে তাকিয়ে এক গভীর অদ্ভুত হাসি হাসল, যা একই সাথে মোহময় এবং ভয়ঙ্কর। তারপর এক মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, ভালোবাসা কি শুধু মানুষের হয়? আমি তো তোমাকে মনের গভীর থেকে চাই, তোমাকে ছুঁতে চাই, তোমার কাছে থাকতে চাই। তার কথাগুলো আমার মস্তিষ্কে ঝড় তুলল। আমি হতবাক হয়ে গেলাম। একজন পরী আমার রুমে আমাকে ভালোবাসার কথা বলছে। আমার ভেতরে ভয়, বিস্ময় আর এক অজানা ক্রোধের মিশ্রণ কাজ করছিল। আমি একটু রেগে গিয়ে বললাম, এটা তো ঠিক নয়, তুমি আমাকে না জানিয়ে। আমার কথা শেষ হতে পারল না। কথাগুলো শুনে মনে হলো যেন কোনো মায়াবী শক্তি আমাকে ঘিরে ফেলছে। রুহির চোখ থেকে এক অদ্ভুত আভা ঠিকরে বেরোচ্ছিল, যা আমার মস্তিষ্কে আচ্ছন্ন করে ফেলছিল। আমার শরীর অবশ হয়ে এলো, চোখের সামনে ধোঁয়াটা মিলিয়ে গেল, আর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম, যেন কোনো এক অদৃশ্য হাত আমার চেতনার সুইচ বন্ধ করে দিল। সকালে ঘুম ভাঙল বন্ধুর ফোনের শব্দে। বন্ধুরা কলেজে যাওয়ার জন্য ডাকছে আমায়। মাথার ভেতরে এক অদ্ভুত ভার। রাতের ঘটনাগুলো যেন একটা ভাষা ভাষা স্বপ্নের মতো মনে হচ্ছিল, কিন্তু সেই মিষ্টি সুবাসটা তখনও যেন নাকের ডগায় লেগেছিল, আর কপালে সেই শীতল স্পর্শের রেশ। মনে হচ্ছিল স্বপ্ন হলেও এটা নিছকই কোনো সাধারণ স্বপ্ন ছিল না। ধড়ফড় করে উঠলাম, নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা হয়তো নিছকই একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু মনের গভীরে এক অদম্য বিশ্বাস যা আমাকে বলছিল যা ঘটেছে তা সত্য। কলেজে গিয়ে ঘটনাটা বন্ধুদের বলতেই সবাই হাসাহাসি শুরু করল। কি রে, রাতে কি গাঁজা খেয়েছিলি নাকি? পড়ি, তোর তো কপালে শনি, এমন সব টিপ্পনি। কিন্তু আমি জানতাম এটা হাসি ঠাট্টার বিষয় নয়,
সেখানে আমার প্রেমিকা মিতুও ছিল। মিতু কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। ওর চোখে আমি স্পষ্ট কষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার কথাগুলো যেন ওর বুকে ছুরির মতো বিঁধেছিল। আমি বুঝতে পারলাম ও কষ্ট পেয়েছে। মিতু ওখান থেকে উঠে চলে যেতে লাগল। আমি মিতুর দিকে এগিয়ে গিয়ে বললাম, শোনো। কিন্তু ও থামল না। ওর চলে যাওয়া দেখে আমার বুকটা মুছড়ে উঠল। আমি ওকে কতটা ভালোবাসি সেটা কি ও ভুলে গেল এই একটা অদ্ভুত গল্পের জন্য, নাকি ওর মনে সন্দেহ বাসা বাঁধল? সেই রাতে যখন আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, আমার মনটা ভীষণ অস্থির ছিল। মিতুর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ওর কষ্টমাখা মুখটা আমাকে অপরাধ বোধে পুড়িয়ে মারছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আর ঘুমানো যাবে না, যা হয় হোক। আমি বালিশের নিচে একটা ধারালো কিছু লুকিয়ে রাখলাম, যদি কোনো বিপদ হয়। চোখ বন্ধ করে শুয়ে রইলাম, কিন্তু মনের ভেতরটা ছিল সতর্ক। কিছুক্ষণ পরেই আমি অনুভব করলাম আমার সেই হালকা সুবাসটা নাকে ভেসে আসছে। এবার আর ভুল হওয়ার কোনো কারণ নেই। এটা সেই একই সুবাস যা সেদিন রাতে আমাকে আচ্ছন্ন করেছিল। আমার শরীর ঠান্ডা হয়ে এলো, বুকের ভেতরটা ধরভর করতে লাগল। ধোঁয়াটা আবার ধীরে ধীরে রূপান্তরিত হল পরীর রূপে। রুহি, সেই মায়াবী পরী, আমার পাশে এসে বসল। তার চোখে ছিল এক গভীর আকর্ষণ, যা আমাকে টানছিল এক অজানা অতলে। সে আমার দিকে তাকিয়ে হাসল, যেন আমার ভয় আর প্রতিরোধ তার কাছে নিছকই ছেলে খেলা। সেই রাতের কথা মনে এখনও কাঁপুনি ওঠে। একটা সুন্দরী পরী প্রতিদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করত। হ্যাঁ, ঠিক এমনি এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার জীবনে। ঘটনাটা আমি প্রথম বুঝতে পারি 3 দিন আগে। প্রথম রাতের পর আমি ভেবেছিলাম এটা নিছকই স্বপ্ন, কিন্তু পরপর 3 রাত একই ঘটনার পুনরাবৃত্তি আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল। রুহি প্রতিদিন রাতে আসত। তার মিষ্টি সুবাস আর মায়াবী স্পর্শে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে যেত। আমি চাইলেও তাকে থামাতে পারতাম না। সে আমার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত নেশা ধরিয়ে দিত। এক অদৃশ্য শক্তি আমাকে তার দিকে টেনে নিত, আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রাখত। তার সাথে কাটানোর সময়গুলো ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে যেমন ছিল এক অশরীরী আকর্ষণ যা মানবীয় সমস্ত কামনাকে ছাড়িয়ে যেত, অন্যদিকে ছিল এক গভীর অপরাধবোধ। আমি মিতুকে ঠোকাচ্ছিলাম, প্রতিদিন প্রতি রাতে। আমার শরীর যেন আর আমার নিয়ন্ত্রণে ছিল না। রুহির জাদুতে আমি প্রতি রাতে এক ক্রীড়নক হয়ে উঠছিলাম। আমার জীবনটা বদলে যেতে লাগল। দিনের বেলায় আমি ক্লান্ত, অবসাদগ্রস্ত থাকতাম। বন্ধুদের সাথে, এমনকি মিতুর সাথেও আমি স্বাভাবিক হতে পারছিলাম না। আমার চোখে মুখে এক অদ্ভুত ঘোর লেগে থাকত। মিতু আমার পরিবর্তনটা খেয়াল করেছিল। সে প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করত, কি হয়েছে তোমার? এমন চুপচাপ কেন থাকো? কোনো সমস্যা? আমি কোনো উত্তর দিতে পারতাম না। কিভাবে বলবো যে এক পরী আমার জীবনকে গ্রাস করেছে? মিতু আমার কাছ থেকে দূরে সরে যেতে লাগল। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করত, বলতো আমি নাকি প্রেমে পাগল হয়ে গেছি, তাই এমন উদাসীন থাকি। কিন্তু আমি জানতাম এর পেছনের কারণটা অনেক গভীর, অনেক ভয়ঙ্কর। আমি রুহিকে নিয়ে গবেষণা শুরু করলাম। ইন্টারনেটে, পুরনো লোককাহিনীতে, এমনকি কিছু অদ্ভুত বইয়েও আমি পরীদের কথা খুঁজতে লাগলাম। জিন, শয়তান, অপদেবতা, এসব শব্দগুলো আমার কাছে নতুন অর্থ নিয়ে হাজির হল। জানতে পারলাম পরীরা নাকি বিভিন্ন ধরনের হয়। কিছু পরী মানুষকে সাহায্য করে, আবার কিছু পরী আছে যারা মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাদের জীবনকে নিজেদের মতো করে গড়ে তুলতে চায়। এদেরকে নাকি বিনোদনের পরী বা আশেক জিন বলা হয়। তারা মানুষের প্রেমে পড়ে এবং তাদের অধিকার করে নিতে চায়। রুহি কি তেমনই একজন? এই চিন্তা আমাকে আরও আতঙ্কিত করে তুলল। আমি আমার চারপাশের পরিবেশ নিয়েও সতর্ক হতে লাগলাম। কবরস্থান, পুরনো বটগাছ, পরিত্যক্ত বাড়ি, এসব জায়গাগুলো আমার কাছে রহস্যময় মনে হতে লাগল। মাঝে মাঝে মনে হতো রুহি হয়তো কোনো কবরস্থানের আশেপাশে থাকে, অথবা কোনো পুরনো গাছের কোটরে তার বাসস্থান। একদিন রাতে আমি রুহিকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন আমার সাথে এমন করছো? কেন আমার জীবন নষ্ট করছো? রুহি আমার দিকে এক অদ্ভুত হাসি নিয়ে তাকালো। তার চোখে কোনো ক্রোধ ছিল না, ছিল শুধু গভীর ভালোবাসা আর এক ধরনের অধিকারবোধ। সে বলল, নষ্ট কোথায়? আমি তো তোমাকে পূর্ণতা দিচ্ছি। মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আমার ভালোবাসা অনন্ত। তুমি আমার, আর আমি তোমাকে কারোর সাথে ভাগ করে নিতে চাই না। তার এই কথাগুলো আমার ভেতরে এক অদ্ভুত শীতলতা এনে দিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে সহজে ছাড়বে না। আমার শারীরিক ও মানসিক অবস্থার এতটাই অবনতি হল যে মিতু আর চুপ করে
করে থাকতে পারল না। একদিন রাতে সে আমার বাড়িতে আসলো। আমাকে দেখেই ও কেঁদে ফেলল। তোমার কি হয়েছে বলো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। তুমি কি আমাকে আর ভালোবাসো না? মিতুর কান্না দেখে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল। আমি আর লুকোতে পারলাম না। আমার সমস্ত ভয়, লজ্জা, অপরাধ বোধ ছেড়ে ফেলে আমি মিতুকে সব বললাম। রুহির আগমন, তার সাথে আমার প্রতি রাতের সম্পর্ক, আমার অসহায়ত্ব, সব। প্রথমে মিতু বিশ্বাস করতে পারল না। সে ভাবল আমি হয়তো কোনো মানসিক রোগে ভুগছি। কিন্তু যখন আমি তাকে আমার চোখে ঘোর আর শরীরের অবসন্নতা দেখালাম, যখন বললাম সেই মিষ্টি সুবাসের কথা, তখন ওর চোখে অবিশ্বাস কেটে গিয়ে এক গভীর ভয় ফুটে উঠল। মিতু আমাকে জড়িয়ে ধরল। আমরা এর একটা সমাধান করব, তোমাকে একা থাকতে দেব না। মিতু এবং আমার কিছু বিশ্বস্ত বন্ধু মিলে সিদ্ধান্ত নিল আমাদের একজন হুজুরের কাছে যাওয়া উচিত। স্থানীয় একজন পরিচিত মানুষ একজন অত্যন্ত ক্ষমতাশালী হুজুরের সন্ধান দিলেন, যিনি জিন ও পরীদের বিষয়ে অভিজ্ঞ। হুজুরের নাম আব্দুল্লাহ সাহেব। আমরা পরের দিনেই তার কাছে গেলাম। হুজুরকে দেখে মনে হলো তিনি একজন শান্ত, সৌম্য প্রকৃতির মানুষ। তার চোখে মুখে এক অদ্ভুত তেজ ছিল, যা দেখলেই বোঝা যেত তিনি সাধারণ নন। আমরা তাকে সবকিছু খুলে বললাম। হুজুর মনোযোগ দিয়ে আমাদের কথা শুনলেন। তার চোখে মুখে কোনো বিস্ময় ছিল না, যেন এমন ঘটনা তার কাছে নতুন কিছু নয়। আমাদের কথা শেষ হলে তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, এটা বিনোদনের পরী, অথবা একজন শক্তিশালী আশিক জিন, যে পরীর রূপ ধারণ করে তোমার সাথে সম্পর্ক স্থাপন করেছে। তারা মানুষকে তাদের পছন্দের পাত্র করে নেয় এবং তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। তুমি ভাগ্যবান যে সময় থাকতে আমার কাছে এসেছ। হুজুর আব্দুল্লাহ সাহেব আমাদের কিছু বিশেষ আমল ও দোয়া দিলেন। তিনি বললেন, আজ রাতে যখন সে আসবে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি দূর থেকে তোমার জন্য দোয়া করব, কিন্তু তোমাকে কিছু কাজ করতে হবে। তিনি আমাকে একটি তাবিজ দিলেন, যা আমার ডান হাতে পড়তে হবে। তিনি আরও কিছু নির্দেশনা দিলেন। রুমে নির্দিষ্ট কিছু আয়াত পড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং রাত জেগে বসে থাকতে হবে, যাতে রুহি আমার উপর তার প্রভাব বিস্তার করতে না পারে। হুজুর আমাকে আশ্বস্ত করলেন, ইনশাআল্লাহ সে ধরা পড়বে, কিন্তু এই লড়াই সহজ হবে না। সেই রাতটা আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। মিতু আমার পাশেই ছিল, তার চোখে মুখে উদ্বেগ আর ভয়। আমরা হুজুরের নির্দেশ মতো সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। আমি তাবিজটা ডান হাতে বেঁধে নিলাম, বুক ভরে শ্বাস নিলাম। আমার সমস্ত শক্তি একত্রিত করে আমি রুহিকে প্রতিহত করার জন্য প্রস্তুত ছিলাম। রাত গভীর হতে লাগল। সেই পরিচিত সুবাসটা আবার নাকে ভেসে আসলো। ধোঁয়াটা ধীরে ধীরে রুমে প্রবেশ করল। আমার বুকটা ধরফর করছিল, কিন্তু আমি এবার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। রুহি ধীরে ধীরে পরীর রূপে রূপান্তরিত হল। তার সৌন্দর্য এবার আমার কাছে ভয়ঙ্কর লাগছিল। সে আমার পাশে এসে বসার চেষ্টা করল, কিন্তু আমি নড়াচড়া করলাম না। চোখ বন্ধ করে হুজুরের দেওয়া দোয়া পড়তে লাগলাম। রুহি আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু তার হাসিটা এবার যেন একটু জোর করা মনে হল। সে আমার কপালে হাত রাখার চেষ্টা করল, কিন্তু তার হাত আমার কপাল স্পর্শ করার আগেই আমি যেন এক অদৃশ্য বাধা অনুভব করলাম। রুহির মুখটা কঠিন হয়ে উঠল। সে বলল, আজ তুমি কেন এমন করছ? কি হয়েছে তোমার? আমি চোখ খুললাম না, শুধু দোয়া পড়ে চললাম। রুহি এবার আমার ওপর তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করল। আমি অনুভব করলাম এক অদৃশ্য চাপ আমাকে আবার বিছানার সাথে চেপে ধরতে চাইছে, কিন্তু হুজুরের তাবিজ আর দোয়া আমাকে রক্ষা করছিল। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা কাঁপছিল, কিন্তু আমি প্রতিরোধ করে যাচ্ছিলাম। রুহির রূপটা ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। তার সুন্দর মুখটা যেন বিকৃত হয়ে যাচ্ছিল, তার ডানাগুলো কালো হয়ে যাচ্ছিল, তার চোখ থেকে এক ভয়ঙ্কর লাল আভা ঠিকরে বেরোচ্ছিল। সে এবার ক্রোধে ফুঁসতে লাগল, তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি আমার সাথে এমন করতে পারো না। ঘরের মধ্যে এক তীব্র বাতাস বইতে শুরু করল। জানালার পর্দা উড়তে লাগল, যেন কোনো ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে। ঘরের জিনিসপত্র নড়াচড়া করতে লাগল। আমি চোখ বন্ধ করেই দোয়া পড়ে যাচ্ছিলাম। আমার পাশে মিতু ভয়ে কুঁকড়ে গিয়েছিল, কিন্তু সেও আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। হঠাৎ করেই রুহি এক তীব্র চিৎকার করে উঠল, এক অমানসিক আর্তনাদ। তার সেই আর্তনাদ আমার কানের পর্দায় আঘাত হানল। তারপর ধোঁয়াটা দ্রুত সংকুচিত হতে শুরু করল এবং এক ঝলকের মধ্যে জানালার বাইরে উধাও হয়ে গেল। ঘরের মধ্যে এক অদ্ভুত শান্ত নীরবতা নেমে আসলো। আমি চোখ খুললাম। ঘরটা আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু চারপাশে এক অদ্ভুত শীতলতা আর রুহির সেই মিষ্টি সুবাসের হালকা রেশ তখনও বিদ্যমান ছিল।
আমি ক্লান্ত শরীর নিয়ে মিতুর দিকে তাকালাম। মিতুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মুখে ছিল এক স্বস্তির হাসি। পরের দিন সকালে আমরা আবার হুজুরের কাছে গেলাম। হুজুর আবদুল্লাহ সাহেব আমাদের দেখেই হাসলেন। কাজ হয়েছে, সে চলে গেছে, অন্তত এই সময়ের জন্য। তবে তোমরা সাবধানে থেকো। এ ধরনের শক্তি সম্পূর্ণভাবে বিনাশ করা কঠিন। তারা ফিরে আসার সুযোগ খোঁজে। তবে এই মুহূর্তে সে বন্দী। হুজুর আমাদের কিছু নির্দেশনা দিলেন, কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, কি কি দোয়া নিয়মিত পড়তে হবে। সেই রাতের কথা মনে এখনও কাঁপুনি ওঠে। একটা সুন্দরী পরী প্রতিদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করত। হ্যাঁ, ঠিক এমনিই এক অদ্ভুত ঘটনা ঘটেছে আমার জীবনে। রুহিকে হুজুরের সাহায্যে বন্দী করার মাধ্যমে আমার জীবনের এই অদ্ভুত অধ্যায়, এই সিজন 1 গল্পটি সমাপ্ত হয়। আমি এখন মিতুর সাথে এক নতুন জীবন শুরু করেছি, কিন্তু সেই স্মৃতি, সেই সুবাস আর সেই অশরীরী স্পর্শের রেশ আজও আমাকে মাঝে মাঝে ভাবিয়ে তোলে। আমি জানি না রুহি কি কোনোদিন ফিরে আসবে কিনা, কিন্তু আমি এখন প্রস্তুত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য। কারণ আমি প্রথম বুঝতে পারি 3 দিন আগে, যখন আমার জীবনটা আর আমার নিয়ন্ত্রণে ছিল না, যখন আমি এক পরীর প্রেমের ফাঁদে বন্দী ছিলাম।